ভাইয়া, আমরা তো আপনার অন্য বাগানটাতে বিভিন্ন ধরনের আমগুলো দেখলাম। এই বাগানে আপনি আমাদেরকে নিয়ে আসলেন এবং আপনি বলছিলেন যে এখানে বিশেষ জাতের বা বিশেষ ধরনের আমরুপালি রয়েছে যেগুলো এক্সপোর্ট কোয়ালিটির। তো আসলে আপনারা এক্সপোর্ট কোয়ালিটি বলতে কি বোঝাচ্ছেন? এক্সপোর্ট কোয়ালিটি যেটা আপনার কাস্টমার স্যাটিসফাই মানে একবার ফুললি স্যাটিসফাই হবে, যেটাতে কোনো আনহাইজেনিক থাকবে না বা রোগ জীবাণু সব দিক দিয়ে হেল্পফুল, এবং এটা প্যাকিং করা হয় অনেক আগে ছোট আচ্ছা। ছোট সময়। এই যে প্যাকিং করার পরে এই আমটা বাইরে যাওয়ার মতন উপযুক্ত কিনা সেটা এখানকার এক্সপোর্টাররা চেক করে বিভিন্ন আচ্ছা, মাধ্যমে। তো আমাদের দেশের আমরুপালিগুলো কি বিশ্ববাজারে অন্য দেশের আমের সঙ্গে কম্পিটিশন বা প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে কিনা? টিকে থাকার মতো উপযুক্ত করতে হবে, তারপরে না হয় ওটা টিকে থাকতে পারবে। আচ্ছা। এই পর্যায়ে আপনার ধরেন কৃষি গবেষণা চলছে, আমাদের অনেক ট্রেনিং দিয়েছে এবং তারা স্টেপ বাই স্টেপ। মোজো বিরাট কারবার, জিতে নাও ফ্যামিলি কার, স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট। কি কি পদক্ষেপ নিতে হবে সেগুলা আমাদের দিচ্ছে, সহযোগিতা করছে। আমরা চেষ্টা করছি যেন হাই কোয়ালিটির প্রোডাক্ট আমরা তাদের দিতে পারি। আচ্ছা, এই যে খুব ভালো মানসম্পন্ন আমগুলো উপহার দেওয়া, একদমই যারা ক্রেতা রয়েছেন তাদের কাছে পৌঁছে দেওয়ার যে বিষয়টা, এটা কিভাবে প্রথম মাথায় আসলো যে আমরা ট্রেনিং নিয়ে আমরা কিছু এভাবে ভিন্ন রকম কিছু শিখবো? আমাদের দিন গেলেই আমের দাম কমে যাচ্ছে আর প্রোডাকশন বেশি, কিন্তু আপনার চাহিদা কম। এই চাহিদার কারণে বিভিন্ন দেশে যদি আমরা এক্সপোর্ট করতে পারি, তাহলে আমটার আমরা ন্যায্য মূল্য পাবো। আমার অনেকগুলো আম এমনিতে নষ্ট হয়ে যায়। তো এখানে কৃষি অফিসার আমাকে বললো যে আপনারা এইটা গ্যাপ নামে একটা বললো যে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস, এটার মাধ্যমে ট্রেনিংয়ে আমাকে প্রথম দিন রাখলো। আচ্ছা। তো ওটা দেখার পরে, শোনার পরে, ট্রেনিং নেওয়ার পরে মনে হলো যে এটা অ্যাপ্লাই করা যেতে পারে। অ্যাপ্লাই করার পরে এই যে প্রথম অ্যাপ্লাই করছি, তো রেজাল্ট ভালো। তো গ্যাপের আন্ডারে কি শুধুমাত্র কিছু বিষয় রয়েছে নাকি অনেকগুলো বিষয়ে 10টা প্রশিক্ষণ বিষয়ে আছে? প্রশিক্ষণ হয়েছে। আচ্ছা, তো আপনার প্রশিক্ষণের বিষয়টি কি ছিল? আমারটা ছিল আম। ঠিক কত বছর থেকে এই যে গ্যাপের আন্ডারে প্রশিক্ষণ নিলেন, তারপরে কত বছর ধরে আপনি এভাবে এক্সপোর্ট কোয়ালিটির আম প্রডিউস করছেন? আমি গ্যাপের আন্ডারে গত বছর এবং এই বছর দুইটা বছরই আমার প্রশিক্ষণ নেওয়া হয়েছে। তা এই প্রশিক্ষণ নেওয়ার পরে এই বছরে প্রথম আমি প্যাকিং করেছি। পরীক্ষা এখনো ফুলফিল হয়নি, দেখছে তারা আছে, কিন্তু এখনো আমি শিওর না যে আমারটা কনফার্ম হবে কি হবে না। আচ্ছা, তাহলে বিশ্ববাজারে আপনার এই আমগুলো কবে নাগাদ যেতে পারে? এই বছরের মধ্যেই তো যাবে? হ্যাঁ হ্যাঁ। ভাইয়া, আমরা তো রপ্তানিযোগ্য আম নিয়ে বেশ কিছু কথা শুনলাম, এবার একটু আমাদের দর্শকদেরকে আপনার গাছের কিছু আম দেখাতে চাই। দর্শক, আপনাদেরকে একটু দেখাতে চাই যে আমের কোয়ালিটিগুলো আসলে কেমন হয়েছে। এই আমগুলো তো সবই প্যাক করা ছিল, তাই না? এই আমগুলো সবই প্যাক করা ছিল। ভাইয়া আপনাদেরকে দেখাবার জন্য বা আমাদেরকে দেখাবার জন্যই প্যাক থেকে এই আমগুলো বের করেছেন, এবং আপনারা একটু দেখুন যে কি সুন্দর, এরই মধ্যে কি সুন্দর রং চলে এসেছে, এবং এই রংটা দেখেই তো বোঝা যাচ্ছে ভাইয়া যে এখনই পেড়ে রাখলেই বোধহয় এইটি খাওয়ার যোগ্য হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, একটু আমরুপালির যে চাষ পদ্ধতি রয়েছে সেই চাষ পদ্ধতি সম্পর্কে একটু আমাদেরকে বলেন যে মানে কতটুকু জমিতে বা কোথা থেকে চারা এনেছেন? আম্রপালি চারা নিয়ে আসছি আমি নাটোর থেকে। নাটোর থেকে? জি, নাটোর, ওখানে অনেক নার্সারি আছে। কিভাবে খোঁজ পেলেন? ওখানে নার্সারির খোঁজ পেলাম, এখানে কৃষি অফিসার বলছিল যে ওখানে নাটোর হর্টিকালচার থেকে চারা পাওয়া যায় ভালো। জি। তো ওখান থেকে চারা নিয়ে আসছিলাম। তো ওই চারা নিয়ে আসার পরে এখানে গাছ লাগানোর পরে বুঝলাম যে আরো ঘন করে লাগাতে হতো। আরো ঘন করে? ঘন করে লাগাতে হতো। কিন্তু গাছগুলো তো একটু বড় হবে। হ্যাঁ, গাছগুলো বড় হবে, ডালপালা ঝাপটাবে। হ্যাঁ, তা ঝাপটাবে, কিন্তু তখন নিয়ম ছিল যে একটু গ্যাপ করে লাগানো, ঘন চাষ পদ্ধতি যেটা। আর এখন ঘন চাষ পদ্ধতি যে মাঝখানে মাঝখানে গাছ কেটে দিতে হবে। আচ্ছা। আর এই ডালগুলো সব ছেটে দিতে হবে যেন প্যাকিং করার সুবিধা হয় এবং গাছের আকারটা যাতে ছোট থাকে। তো আপনি যখন আসলেন এখানে, এই যে এই বাগানটা, আপনার এই বাগানটা কতটুকু জায়গার উপরে অবস্থিত? এটা আমার 50 শতক। 50 শতক বা শতাংশ আমরা যেটাই বলি। হ্যাঁ। তো এখানে কতগুলো চারা রোপণ করার সুযোগ হয়েছিল আপনার? এখানে আমি চারা রোপণ করেছি প্রায় 200-র মতো। আম্রপালির গাছ কি খুব বেশি বড় হয়? হ্যাঁ, অনেক বড় হয়, কিন্তু বড় হলে ওটার কোয়ালিটি মেনটেন করতে হলে যে প্যাকিং বা অন্য সিস্টেমগুলো আছে সেগুলো একটু কঠিন হয়ে যায়। এটা একটু গোলাকার ছোটখাটো ঝোপালো হলে ভালো হয়। হ্যাঁ। এই গাছগুলোর বয়স কতদিন এখন বর্তমানে? এই গাছগুলোর বয়স 7 বছর 8 বছর। 7 বছর। তো 7 বছর, এই যে 7 বছর আগে আপনি যখন চারাগুলো প্রথম রোপণ করলেন সেগুলো কি কলমের চারা ছিল? হ্যাঁ, কলমের চারা ছিল। প্রথম বছর থেকে কি ধরা শুরু করেছিল? প্রথম বছরে ধরছিল ও দুই একটা গাছ।
পরে বেশি ধরছে। লাগানোর কত বছর পর থেকে খুব বেশি বেশি পরিমাণে ফলন এসেছে? 3 থেকে 4 বছর পরে। 3 থেকে 4 বছর পরে। তখনও তো আপনি লাগিয়ে মানে বিক্রি করেছেন? হ্যাঁ, তখন লোকাল বাজারে বিক্রি করেছি। লোকাল বাজার বিক্রি হ্যাঁ, করছেন। তখন- মাটিগুলোকে কি আলাদা করে, আপনি একটি কথা বলছিলেন যে আমাদের রাজশাহী অঞ্চলের মাটিটাই আসলে এরকম যে আম মিষ্টি হয় অনেক বেশি, হ্যাঁ, অনেক মিষ্টি হয়, এবং সুস্বাদু সুস্বাদু হয়। হ্যাঁ। তো মাটিটাকে কি আলাদা রকম ভাবে বা জমিটাকে আলাদা রকম ভাবে কি প্রস্তুত করতে হয়েছিল? না, তেমন কিছু করা লাগেনি। ওই যে যেখানে যেখানে লাগাবো সেই মাটিগুলো একটু প্রস্তুতি নেওয়া হয়েছিল। আচ্ছা, যে কোন রকম মাটিগুলো, হ্যাঁ। সার বা জৈব সার? হ্যাঁ, জৈব সার দেওয়া লাগে, না দিলে তো ধরেন গাছ সেটার ভালো এই যে হবে না। কতটুকু পরিমাণ আপনাকে সার প্রয়োগ করতে হবে, জৈব সার বা যেটা অন্যান্য ধরনের সারগুলো রয়েছে, কতটুকু আপনাকে পরিমাণে ব্যবহার করতে হবে, এটা আপনি কিভাবে শিখেছেন? এটা কি এটা প্রশিক্ষণের মাধ্যমে জেনেছেন? প্রশিক্ষণের মাধ্যমে জেনেছি। আর আমাদের অনেকদিন আগে থেকে বাগান দেখে আসছি দাদা চাচার সবার কাছ থেকে। তো আমাদের এখানে জৈব সার বলতে তো আগে কিনতে পারতাম না। এই যে আপনার গরুর, তারপরে রান্নাঘরের যেসব দৈনন্দিন জিনিসপত্র যেগুলা আপনার জৈব সার হিসাবে ব্যবহার করা হয় পচে, ওগুলা নিয়ে এসে গাছের গোড়াতে আচ্ছা। দিতাম।